বিসমিল্লাহির রহমানির রহিম। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ গণিত বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। বৈশ্বিক এই মহামারীতে সুস্থ থাকা আমাদের জন্য আল্লাহর রহমত স্বরূপ। আমরা একে অপরের জন্য দোয়া করি যেন আমরা ভালো থাকি, সুস্থ থাকি। তোমরা যারা ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে ভর্তি হয়েছো, ইতিমধ্যেই তোমরা অনলাইন ক্লাস শুরু করেছো। অনলাইন ক্লাসে তোমরা যারা অংশগ্রহণ করো তাদেরকে আমরা বারবার স্মরণ করিয়ে দিই, ক্লাসে তোমরা যখন অংশগ্রহণ করবে তখন অপ্রয়োজনীয় কোনো মন্তব্য করবে না। যেটা তোমাদের জানা কোনো বিষয় যদি তোমাদের জানা না থাকে ওই সকল বিষয়েই কেবল প্রশ্ন করবা। অবান্তর কোনো বিষয়ে প্রশ্ন করাটা মোটেই যৌক্তিক না। আমরা আশা করব তোমরা তোমাদের এই বিষয়টা খেয়াল রাখবা। আর আজকে আমি তোমাদেরকে জ্যামিতির উপর পড়াবো। জ্যামিতি তোমরা জানো যে ইতিমধ্যেই তোমরা জানতে পেরেছো গণিতে তোমাদের কোন কোন বিষয় পড়তে হবে এবং তোমাদের পাঠ্য বিষয় সম্পর্কে তোমরা অবগত হয়েছো। আমরা যারা গণিত বিভাগে আছি আমরা এক একজন এক একটা অংশ নিব। তো আজকে আমি তোমাদের জ্যামিতি পড়াবো। আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি। আমি একে মোবাইদুল হক, সহযোগী অধ্যাপক, গণিত বিভাগ। আসো আমরা সরাসরি আলোচনায় চলে যাই। জ্যামিতি তোমরা মাধ্যমিক শ্রেণীতে জ্যামিতি সম্পর্কে তোমরা অবগত আছো, জ্যামিতি পড়েছো। ওইখানে জ্যামিতিটা তোমাদের জন্য একটু অনেকের কাছে একটু কঠিন মনে হয়েছে। জ্যামিতির কথা শুনলে অনেকেই এড়িয়ে যাও বা জ্যামিতিটা পড়তে ইচ্ছা করে না অনেকের। এই যে তোমাদের জ্যামিতি সম্পর্কে একটু ভীতি, আশা করি একাদশে এটা কেটে যাবে, কারণ একাদশ শ্রেণীর জ্যামিতিটা একটু ভিন্ন আকৃতির। একাদশে তোমাদের অন্য অন্য বীজগণিতে যেরকম তোমরা সূত্রের সাহায্যে অঙ্ক করো ঠিক তেমনি একাদশে তোমরা সূত্র ইউজ করে জ্যামিতি করবা। তোমাদের সেই আগের মতো ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণের সমান, ত্রিভুজের 2 কোণ 2 বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এই ধরনের যে সমস্ত জ্যামিতি তোমরা প্রমাণ করেছো এখন আর ওই রকম প্রমাণ তোমাদের করতে হবে না। সূত্রের সাহায্যে তোমরা সূত্রের সাহায্যে তোমরা সব কিছু করতে পারবে এখানে। তবে যেহেতু সূত্র দিয়ে সব কিছু করতে হয়, সূত্র সম্পর্কে তোমাদের সুস্পষ্ট ধারণা থাকতে হবে। আর নতুবা তোমাদের দেখা যাবে যে তোমরা একটু যদি পার্থক্য করে দেওয়া হয় তোমরা সূত্রটা সঠিকভাবে প্রয়োগ করতে পারবে না। সেই জন্য তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে, তাহলেই কেবল তোমরা কোথায় কোন সূত্রটা ইউজ করতে হবে, অ্যাপ্লাই করতে হবে সেই সম্পর্কে তোমরা জানতে পারবে। আসো আজকে আমরা প্রাথমিক আলোচনা করব। আমি বোর্ডে একটা সরলরেখা আঁকছি। দেখো, সরলরেখার উপর যদি আমরা একটা নির্দিষ্ট বিন্দু ও নেই, এই নির্দিষ্ট বিন্দু থেকে একটা নির্দিষ্ট দূরে সে আমি এখানে এ বিন্দু দিলাম। এই ও এর একটা দৈর্ঘ্য আছে। ওকে যদি আমরা আদিবিন্দু ধরি বা ভেক্টর মূলবিন্দু ধরি, তাইলে ও এর যে দূরত্ব এটাই হবে এর স্থানাঙ্ক বা এর স্থানীয় মান। এখানে এই আমরা যদি এটাকে এককে বিভক্ত করি, 1 একক, 2 একক, 3 একক, 4 একক, তাহলে আমরা বলি ও এ ইকুয়াল টু 4। তো এইভাবে আমরা কোনো স্থানের স্থানাঙ্ক বের করতে পারি। এটা একমাত্রিক। এর উপরে যে কোনো বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা বের করি তাহলে সেটা হবে একমাত্রিক। কিন্তু আমরা যদি আমরা এখানে একটা বিন্দুর স্থানাঙ্ক বের করব, এই সমতলই এখানে একটা বিন্দুর স্থানাঙ্ক বের করব বি।
বি বিন্দুর স্থানাঙ্ক বের করতে চাই। এখন আমার এখানে যদি একটা বিল্ডিং থাকে, সামনে যদি একটা বিল্ডিং থাকে, সেইখানে একটা বিল্ডিং আছে, আমি এই একটা সুউচ্চ বিল্ডিং আছে, আমরা ও থেকে এই বি বিন্দুর স্থানাঙ্ক বের করতে চাই। তাহলে আমরা সরাসরি ও থেকে বি বিন্দুর স্থানাঙ্ক যদি মাপতে যাই, তাহলে দেখা যাবে যে আমরা যদি কোনো স্কেলের সাহায্যে মাপতে যাই, তাহলে এই বিল্ডিংয়ের উপর দিয়ে এখানে বি বিন্দুর দূরত্ব সরাসরি আমরা বের করতে পারবো না। সেই ক্ষেত্রে আমরা দ্বিমাত্রিক জ্যামিতির সাহায্য নিই। অর্থাৎ আমরা যদি এখানে ওর উপর যদি একটা উলম্ব রেখা আঁকি, ও বিন্দুর উপর যদি একটা উলম্ব রেখা আঁকি, তাহলে আমরা এই রেখাটাকেও বিভিন্ন এককে বিভক্ত করব। 1 একক, 2 একক, 3 একক, 4 একক, এভাবে বিভক্ত করলাম আমরা। এখন আমরা এই বি বিন্দুর স্থানাঙ্ক যদি আমরা বের করতে চাই, তাহলে এই বি বিন্দুর দূরত্ব যদি আমরা বের করতে চাই, ওবি, এই ওবির দূরত্ব হবে ঠিক বি থেকে এর উপর একটা লম্ব অঙ্কন করলাম ও এর রেখার উপর। সে এখান থেকে এখানে দূরত্ব যদি আমাদের 4 একক হয় ও এ, আর ওবি যদি 3 একক হয়, তাহলে এই ওবির দূরত্ব তোমরা সমকোণী ত্রিভুজের সাহায্যে, যেটা পিথাগোরাসের সূত্রের সাহায্যে পড়ছো, তাহলে ওবির দূরত্ব হবে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার রুট ওভার, অর্থাৎ রুট ওভার 25 মানে 5, ওবি ইকুয়াল টু 5। এখন এই ওবি ইকুয়াল টু 5 যে আমরা বের করলাম, এখানে এটা আমরা স্থানাঙ্ক জ্যামিতির সাহায্যে বের করব। আমরা এইখান থেকে এখানে দূরত্ব যেহেতু 4, আর এখান থেকে এখানের উচ্চতা যেহেতু 3 একক, আমরা এই বি বিন্দুর স্থানাঙ্কটা আমরা এইভাবে লিখি। এই বি বিন্দুর এখান থেকে ও এ 4, ও বি 3, অর্থাৎ আমরা বলি এই দিকটাকে বলি বি বিন্দুর, ও এ হইল বি বিন্দুর বুজ, আর এ বি হইল বি বিন্দুর কুটি। অর্থাৎ এই প্রথমটা হইল অনুভূমিক দূরত্ব, আর এটা হইল উলম্ব উচ্চতা। আমরা এই বি বিন্দুর স্থানাঙ্কটাকে পড়ি 4, 3। এখন দেখো, আমরা এই বি বিন্দুর স্থানাঙ্ক সাথে এখানে যদি ও বিন্দুর স্থানাঙ্ক, অর্থাৎ মূল বিন্দুর স্থানাঙ্ক হইল আমাদের 0, 0, মূল বিন্দুর স্থানাঙ্ক 0, 0, আর বি বিন্দুর স্থানাঙ্ক 4, 3, অর্থাৎ মূল বিন্দুর বুজও 0, কুটিও 0। বুজ বলতে আমি আগেই বলছি, বুজ বলতে বোঝাই এই অনুভূমিক দিকে দূরত্ব, আর কুটি বলতে বোঝায় বিন্দুর উলম্ব দিকে দূরত্ব বা উলম্ব উচ্চতা। এখন আসো, আমরা এই ওবির দূরত্বটা আমরা বের করব স্থানাঙ্কের সাহায্যে। আমরা এ বিন্দু, বি বিন্দু, দুটো বিন্দু নিলাম। এ বিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম আমরা 2, 3, আর বি বিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম 5, 7। এখানে এ বিন্দুর স্থানাঙ্ক ধরলাম আমরা 2, 3, দ্যাট মিনস এইখান থেকে এই ওয়াই অক্ষ থেকে এটাকে আমরা পড়ি অনুভূমিক দিকে যে রেখাটা, এটাকে পড়ি এক্স অক্ষ, আর উলম্ব যে রেখাটা এটাকে পড়ি ওয়াই অক্ষ। অর্থাৎ এখান থেকে ওয়াই অক্ষ হইতে এ বিন্দুর দূরত্ব হইল 2 একক, আর এইখান থেকে এই এক্স অক্ষ থেকে তার উলম্ব উচ্চতা হইল 3। অনুরূপভাবে বি বিন্দুর এক্স অক্ষ হইতে দূরত্ব হইল 5 একক, আর ওয়াই অক্ষ হইতে দূরত্ব হইল 7 একক। সেহেতু এ বিন্দুর স্থানাঙ্ক হইল 2, 3 এবং বি বিন্দুর স্থানাঙ্ক 5, 7। আমি চাচ্ছি 2 এ এবং বির মধ্যবর্তী দূরত্ব বের করতে। আসো,
আমরা এই এ থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব অঙ্কন করি, বি থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব অঙ্কন করি, এ থেকে এক্স অক্ষের উপর লম্ব অঙ্কন করে এর নাম দিলাম আমরা এ এম, বি থেকে এক্স অক্ষের উপর লম্ব অঙ্কন করে আমরা নাম দিলাম এ এন, আবার এ থেকে বিএন এর উপর লম্ব অঙ্কন করলাম, করে এটার নাম দিলাম সি। দেখো আমাদের এইখানে এইখান থেকে এইখানের উচ্চতা হইল 3 একক, আর এখান থেকে এইখানের উচ্চতা হইল 7 একক। যেহেতু এইখান থেকে এখানের উচ্চতা 3 একক, তাহলে এইখান থেকে এখানের উচ্চতা 3 একক হবে। এটা যেহেতু 3 একক, এটাও 3 একক হবে। আবার এইখান থেকে এখানের উচ্চতা হইল 7 একক, তাহলে এইখান থেকে এইখানের উচ্চতা অর্থাৎ বিসি, এই বিসি ইকুয়াল টু কত হবে? বিসি ইকুয়াল টু হবে 7 - 3। আবার এইখান থেকে এখানে দূরত্ব হইল 2 একক, আর এখান থেকে এখানে দূরত্ব 5 একক, তাহলে এইখান থেকে এখানে দূরত্ব কত হবে? 5 - 2 একক। তাহলে এখানে যেহেতু এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এ বির দৈর্ঘ্য হবে পিথাগোরাসের সূত্রের সাহায্যে 5 - 2 হোল স্কোয়ার প্লাস 7 - 3 হোল স্কোয়ার রুট ওভার, অর্থাৎ ভূমি স্কোয়ার রুট ওভার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। দ্যাট মিনস এটা 3 স্কোয়ার 9, এটা 4 স্কোয়ার 16 25, রুট ওভার 25 মানে 5, অর্থাৎ এ বির দৈর্ঘ্য হইল 5 একক। তাহলে দেখো আমাদের এইখানে আমরা যদি একটু স্থানাঙ্কটা চেঞ্জ করে দিই, বা স্থানাঙ্কটার দিকে লক্ষ্য করো, আমরা এই যে এ বির দূরত্ব যখন বের করলাম, তখন কি করলাম? এই ভুজ থেকে এই ভুজের দৈর্ঘ্য বিয়োগ করলাম, কইরা তাকে স্কোয়ার দিলাম, প্লাস আবার এই কুটি থেকে এই কুটির দৈর্ঘ্য বিয়োগ করলাম, করে তার স্কোয়ার করলাম, করে রুট ওভার করলাম। তাহলে কি হয়ে গেল? এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের হয়ে গেল। তাহলে আমাদের এখান থেকে দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা একটা সূত্র জানলাম, সেটা হলো কি? যদি এ বিন্দুর স্থানাঙ্ক x1 y1 হয়, অর্থাৎ এখান থেকে এখানে দূরত্ব x1, এখান থেকে এখানের উচ্চতা y1 হয়, বি বিন্দুর স্থানাঙ্ক যদি x2 y2 হয়, অর্থাৎ এইখান থেকে এখানে দূরত্ব x2, এখান থেকে এখানের উচ্চতা y2 হয়, তাহলে এই এ বির দূরত্ব এ বি ইকুয়াল টু x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার রুট ওভার। আমি এই জায়গাটা একটু ছোট হয়ে গেছে, অর্থাৎ এই এ বি ইকুয়াল টু x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার রুট ওভার। তাহলে কি পেলাম দেখো? তাহলে দেখো এখানে আমরা এই দুই বিন্দুর এ এবং বির মধ্যবর্তী দূরত্ব বের করব যখন, তখন কি করব? এই বিন্দুর ভুজ দুইটার বিয়োগফল হোল স্কোয়ার প্লাস কুটির দ্বয়ের বিয়োগফলের হোল স্কোয়ার রুট ওভার লিখলে আমাদের কি হবে? দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের হয়ে যাবে। তাহলে দ্বিমাত্রিক সমতলে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করতে হয় তোমরা এখান থেকে শিখলে আজকে।
তাহলে আমরা কি বলছি, আমরা বলছি যে এই উলম্ব অনুভূমিক রেখা বরাবর যে রেখাটা থাকবে ওইটা হবে এক্স অক্ষ, এবং উলম্ব বরাবর যে রেখাটা থাকবে ওইটা হবে ওয়াই অক্ষ, এবং তাদের ছেদবিন্দু যেটা এটাকে আমরা মূলবিন্দু বলি। এই মূলবিন্দুর স্থানাঙ্ক সর্বদা 0 0 হয়, কারণ এখান থেকে আমাদের যাত্রা শুরু হয়। তাইলে এদিকে অনুভূমিক দূরত্ব 0, উলম্ব উচ্চতাও 0, 0 0। এখন এক্স অক্ষের উপর বা ওয়াই অক্ষের উপর যদি আমরা কোনো বিন্দু নেই তাহলে বিন্দুর স্থানাঙ্ক কেমন হবে দেখো। এই এক্স অক্ষের উপর যদি কোনো একটা বিন্দু নিই আমরা এ, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক এখান থেকে এখানে দূরত্ব হইল বিন্দুর বুজ, আর যেহেতু উলম্ব উচ্চতা নাই এখানে, অর্থাৎ এই এক্স অক্ষের উপরেই বিন্দুটা, সুতরাং এর উলম্ব উচ্চতা 0 হবে। অর্থাৎ আমাদের এখান থেকে এখানে দূরত্ব, অর্থাৎ ও এ ইকুয়াল টু যদি এ হয় তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক হবে A0। আবার অনুরূপভাবে আমরা যদি এই ওয়াই অক্ষের উপর কোনো বিন্দু নেই তাহলে এইখান থেকে এই ওবির দূরত্ব যদি বি হয় তাহলে এই বি বিন্দুর স্থানাঙ্ক হবে 0 বি, কেননা এই অনুভূমিক দূরত্ব 0 এখানে। অর্থাৎ আমরা এই রেখার উপরে, ঠিক এই রেখার ডানে বা বামে যেহেতু কোনো দূরত্ব অতিক্রম করি নাই, সুতরাং আমাদের বুজ 0 হবে সবসময়, আর কুটি হবে এই মূলবিন্দু থেকে বি বিন্দুর যে দূরত্বটা সেটা হবে কুটি। যদি আমাদের এখান থেকে এখানে উচ্চতা 3 একক হয় তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক হবে 0 2 0 3। এখান থেকে ও থেকে যদি বি বিন্দুর স্থানাঙ্ক দূরত্ব যদি 4 হয় তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক হবে 0 4। অনুরূপভাবে এই ও থেকে এ বিন্দুর দূরত্ব যদি 5 একক হয় তাহলে এই এ বিন্দুর স্থানাঙ্ক হবে 5 0। ও থেকে এ বিন্দুর দূরত্ব যদি 7 একক হয় তাহলে এই ও বিন্দুর স্থানাঙ্ক হবে 7 0। এবার আমরা একটা প্রাসঙ্গিক একটা জিনিস সম্পর্কে আমরা জ্যামিতিতে জানব, সেটা হলো ঢাল। সরল রেখা তোমাদের পড়তে হবে, সরল রেখা। এই সরল রেখার ঢাল বলতে আমরা কি বুঝি, এটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের ঢাল সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। দেখো আমরা যদি এখানে একটা মই বা সিঁড়ি রাখি, এবি সিঁড়িটা এখানে দণ্ডায়মান রাখি, তাহলে এটা ধরো ভূমি আর এটা একটা ওয়াল। এই ওয়ালের উপর আমি একটা সিঁড়ি, এবি একটা সিঁড়ি রাখলাম। এটাকে যদি আমরা এই বি বিন্দুটাকে, সিঁড়িটাকে যদি আর একটু পিছিয়ে দিই তাহলে এটা একটু দূরে যদি পিছিয়ে দিই তাহলে এ বিন্দুটা এখানে নিচে নেমে যাবে, বি বিন্দুটা একটু পিছনে সরে যাবে। তাহলে এই রেখা যেরকম ঢালু অবস্থায় আছে, এই রেখার ঢালু অবস্থানটা চেঞ্জ হয়ে গেছে। এই অবস্থানটা যে চেঞ্জ হয়, এই অবস্থানের যে চেঞ্জটা এটা ঢালের উপরই নির্ভর করে। অর্থাৎ এই যে রেখাটা বা এই মইটা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে, এই কোণটা যদি পরিবর্তন হয়ে যায়, দেখো এখানে আমরা যদি এটাকে আরও দাঁড় করে দিই এটার কোণটা, এবং এটাকে যদি আরও দূরে সরাই দিই তাহলে কোণটা হ্রাস বৃদ্ধি হয়। অর্থাৎ এই কোণটার উপরই নির্ভর করে এই সরলরেখাটা কতটুকু ঢালু থাকবে, খাড়া থাকবে না আর একটু নিচু হয়ে যাবে, এই পুরোটাই নির্ভর করে এই কোণটার উপর। কোণ আমরা এই দিক থেকেও পরিমাপ করতে পারি, তবে এই উভয় দিকের পরিমাপের মধ্যে পার্থক্য আছে। এই দিক থেকে যদি আমরা ঘুরাই তাহলে এটাকে বলা হয় ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে, আর এদিক থেকে যদি ঘুরাই তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিক থেকে, অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ। আমরা যখন ঢাল নির্ণয় করব তখন অ্যান্টি ক্লকওয়াইজ নিব, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে যে কোণ উৎপন্ন করে, এই কোণের যে ট্যানজেন্ট এটাকে আমরা সরলরেখার ঢাল বলে থাকি। অর্থাৎ কোণের যে ট্যানজেন্ট সেটাই হইল সরলরেখার
ঢাল। সে আমরা এখানে একটা বিন্দু নিলাম এ বিন্দুর স্থানাঙ্ক x1 y1, বি বিন্দুর স্থানাঙ্ক x2 y2। আমি আরেকটু তোমাদের বিষয়টা ঢালটা আরেকটু ক্লিয়ার হওয়ার জন্য একটা বাস্তব উদাহরণ দিই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আমি এইখানটায় একটা রেখা অঙ্কন করি। এই রেখাটা এমনভাবে অঙ্কন করলাম যাতে এইখান থেকে এর দূরত্ব, অর্থাৎ ও থেকে এই বিন্দুর দূরত্ব যত, ও থেকে এই বিন্দুর দূরত্ব ঠিক তত। কেমন? অর্থাৎ এইখান থেকে এইখানের দূরত্ব ও এ, এই ও এর দূরত্ব যত, ও বির দূরত্ব ঠিক তত। এইখানটায় আমাদের যদি এই কুদের পরিমাণ থিতা হয়, তাহলে থিতা কত হবে? এখানে যেহেতু এইখান থেকে ও বি আর ও এ সমান, যেহেতু ও এ ইকুয়াল টু ও বি, আর এটা একটা সমকোণী ত্রিভুজ, তাইলে আমাদের এই কোণ এবং এই কোণ সমান হবে। যেহেতু এই কোণ 90 ডিগ্রি, তাহলে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এইটা 90 হলে আর এই দুইটা যদি সমান হয়, তাহলে এই থিতা ইকুয়াল টু হবে 45 ডিগ্রি। থিতা ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে আমরা বলছি যে এই কোণের যে ট্যানজেন্ট, এটাই হলো সরলরেখার ঢাল। তাহলে tan অফ 45 ডিগ্রি ইকুয়াল টু 1। আবার আমরা যদি জ্যামিতির সাহায্যে tan থিতা বের করি, tan থিতা ইকুয়াল টু হলো আমাদের লম্ব বাই ভূমি, তাইলে ও বি বাই ও এ। যেহেতু ও বি এবং ও এর দৈর্ঘ্য সমান, তাহলে ও বি বাই ও এর সমান সমান হবে 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোণের যে ট্যানজেন্ট, এই ট্যানজেন্টটাই হইল সরলরেখার ঢাল হবে। তবে মনে রাখতে হবে এই কোণটা যেন হয় ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে আসো এবার আমরা স্থানাঙ্ক জ্যামিতিতে কিভাবে ঢাল বের করব সরলরেখার। আমরা এখানে এক্স ও ওয়াই সমতলে দুটা বিন্দু দিলাম। এ বিন্দুর স্থানাঙ্ক x2 y2 এবং বি বিন্দুর স্থানাঙ্ক x1 y1। আমি চাচ্ছি যে এ বি রেখার ঢাল কত বের করতে। আমরা যদি জ্যামিতির সাহায্যে বের করি, তাহলে এই এ বিন্দুকে আরও এদিকে বর্ধিত করতে হবে, করে এটা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্ট হবে এই রেখার ঢাল। কেমন? আমরা এটা বের করতে চাই দ্বিমাত্রিক জ্যামিতির সাহায্যে। আসো আমরা এটাকে একটু বর্ধিত করে দিই এদিকে, সে এটা এক্স অক্ষের সাথে থিতা কোণ উৎপন্ন করে ধরে নিলাম। আমরা এর থেকে এই এ থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব অঙ্কন করি, আবার বি থেকে এক্স অক্ষের উপর লম্ব অঙ্কন করলাম, এ এম বি এন। আবার এ থেকে বি এন এর উপর একটা লম্ব অঙ্কন করলাম, বিসি। তাহলে যেহেতু এইখান থেকে এখানের উচ্চতা x2, তাহলে এইখান থেকে এখানের উচ্চতা হবে, এখান থেকে এখানের উচ্চতা যেহেতু y2, তাহলে এইখান থেকে এখানের উচ্চতা হবে y2। এইখান থেকে এখানের উচ্চতা যেহেতু y1, তাহলে এইখান থেকে এখানের অর্থাৎ বিসির উচ্চতা হবে
y1 মাইনাস y2। এইখান থেকে এখানের উচ্চতা y1, এইখান থেকে এখানের উচ্চতা y2, সুতরাং বিসির দৈর্ঘ্য হবে y1 মাইনাস y2। আবার এইখান থেকে এখানের দৈর্ঘ্য x1, এইখান থেকে এখানের দৈর্ঘ্য x2, সুতরাং এসির দৈর্ঘ্য হবে x1 মাইনাস x2। তাহলে যেহেতু এই কোণটা থিতা, এই রেখা বিসির বর্ধিতাংশ এক্স অক্ষের সাথে থিতা কোণ উৎপন্ন করে, এই রেখা এবং এই রেখা যেহেতু সমান্তরাল আর এটা যেহেতু তাদের ছেদক, সুতরাং এই কোণের পরিমাণও থিতা হবে। তাহলে এই এবিসি ত্রিভুজে, এবিসি এখানে একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজে ট্যান থিতা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। লম্ব হইল y1 মাইনাস y2, ভূমি হইল x1 মাইনাস x2। তাহলে দ্বিমাত্রিক জ্যামিতিতে আমাদের কোনো সরলরেখার ঢাল যদি আমরা বের করতে চাই, বিন্দুর স্থানাঙ্ক যদি দেওয়া থাকে, তাহলে তার ঢাল হবে বিন্দুর কুটি দুইটার বিয়োগফলকে বিন্দুর ভুজদ্বয়ের বিয়োগফল দ্বারা ভাগ দিলে আমাদের ঢাল বের হয়ে যাবে। তাহলে এখান থেকে আজকে আমরা দুটো জিনিস শিখলাম। প্রথম আমাদের, আমি সাম আপ করি, দুটা বিন্দু x1 এবং x2 y2। এ বিন্দুর স্থানাঙ্ক x1 y1 এবং বি বিন্দুর স্থানাঙ্ক x2 y2। তাহলে এবির মধ্যবর্তী দূরত্ব, এবি বলতে এবির মধ্যবর্তী দূরত্ব বোঝায়, এবির মধ্যবর্তী দূরত্ব হইল x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। তাহলে এখানে দুইটা বিন্দু যদি দেওয়া থাকে, আমরা দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এই সূত্রের সাহায্যে বের করব। অর্থাৎ বিন্দুর ভুজদ্বয়ের বিয়োগফল হোল স্কোয়ার প্লাস কুটিদ্বয়ের বিয়োগফল হোল স্কোয়ার রুট ওভার। আমাদের যদি এই দুটা বিন্দু, একটা 2, 3 এবং অপরটা 4, 1 হয়, তাহলে এই দুই বিন্দুর দূরত্ব কত হবে? 4 মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস 3 হোল স্কোয়ার রুট ওভার। 2 2 দুগুণে 4, 2 2 দুগুণে 4, তাহলে রুট 8 হলো 2 রুট 2। তাহলে এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হইল 2 রুট 2। এই সূত্রের সাহায্যে তোমরা যে কোনো দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে পারবে। আবার এবি যে রেখা উৎপন্ন করে, এবি যে সরলরেখা উৎপন্ন করে, এই সরলরেখার ঢাল যদি বের করতে চাও, এবি রেখার ঢাল, এবি রেখার ঢাল হবে y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2। অর্থাৎ আমরা যদি বিন্দুর কুটি দুইটার বিয়োগফলকে বিন্দুর ভুজ দুইটার বিয়োগফল দ্বারা ভাগ দিয়ে দিই, তাহলে আমাদের বিন্দুর ঢাল বের হয়ে যাবে। তাহলে আজকে আমরা দুটো জিনিস শিখলাম। আরও দুইটা আরেকটু বিষয় তোমাদের একটু সাম আপ করে দিচ্ছি। এক্স অক্ষের উপর কোনো বিন্দুর স্থানাঙ্ক সবসময় তার কুটি শূন্য হবে, এবং ওয়াই অক্ষের উপর কোনো বিন্দুর স্থানাঙ্ক সবসময় তার ভুজ শূন্য হবে। এবার আসো আমরা
সরল রেখা থেকে একটু ভিন্ন দিকে যাই, কোনো একটা ত্রিভুজ সে এবিসি, কোনো একটা ত্রিভুজ, এই এবিসি ত্রিভুজের আমি ধরে নিলাম যে এ বিন্দুর স্থানাঙ্ক x1 y1, বি বিন্দুর স্থানাঙ্ক x2 y2 এবং সি বিন্দুর স্থানাঙ্ক x3 y3। দ্যাট মিনস এইখান থেকে এখানের দূরত্ব x1, এখান থেকে এখানের উচ্চতা y1, এখান থেকে এখানের দূরত্ব x2, এখান থেকে এখানে উচ্চতা y2, অনুরূপভাবে এখান থেকে এখানের দূরত্ব x3, এখান থেকে এখানে উচ্চতা y3। এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে চাচ্ছি আমরা। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, তোমরা তো ক্ষেত্রফল বের করছো, ত্রিভুজের ক্ষেত্রফল বের করার বিভিন্ন সূত্র, সমকোণী ত্রিভুজ হইলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তা বিভিন্ন সূত্র দিয়ে তোমরা সূত্রের সাহায্যে ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল, বিভিন্ন ত্রিভুজের ক্ষেত্রফল বের করছো। কিন্তু এখানে স্থানাঙ্কের সাহায্যে কিভাবে ক্ষেত্রফল বের করবো ত্রিভুজের? যদি স্থানাঙ্ক দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল বের করার সূত্র এখানটায় মূলত আমরা যদি ক্ষেত্রফলটা বের করতে চাই তাহলে এটার এখান থেকে এক অক্ষের উপর একটা লম্ব অঙ্কন করলাম, এখান থেকে এক অক্ষের উপর একটা লম্ব অঙ্কন করলাম, তারপরে এখান থেকে এক অক্ষের উপর একটা লম্ব অঙ্কন করলাম, বি এম এ এন সি এল। দেখো আমরা যদি এর ক্ষেত্রফল, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে চাই তাহলে আমরা করতে পারবো। সেটা হলো প্রথমে আমরা এ বি এম এন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করব, তারপরে এ এন এল সি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করব। এই দুইটার যোগফল যদি বের করি এই দুই ট্রাপিজিয়ামের, তাহলে এ বি এম এল সি পুরো অংশের ক্ষেত্রফল বের হবে। তারপর আমরা বি সি এল এম ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করব, করে এই দুই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল থেকে যদি এই বি সি এল এম ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বিয়োগ করি তাহলে আমাদের এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। এখন এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করা আমাদের খুব সহজ, কারণ আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হইল সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে দেখো এইখান থেকে এখানের উচ্চতা y2, এখান থেকে এখানের উচ্চতা y1, তাহলে সমান্তরাল বাহু দুইটার যোগফল হইল y1 প্লাস y2। আর তাদের মধ্যবর্তী দূরত্ব, যদি আমি এই দুই রেখার মধ্যবর্তী দূরত্ব বের করতে চাই বের করতে পারবো, কারণ আমার এখান থেকে এখানে দূরত্ব যেহেতু x1, এখান থেকে এখানে দূরত্ব যেহেতু x2, তাহলে এইখান থেকে এখানে দূরত্ব বের হবে x1 মাইনাস x2। অর্থাৎ এই ট্রাপিজিয়ামটা এ বি এম এন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু y1 প্লাস y2 ইন্টু x1 মাইনাস x2। এটা অনুরূপভাবে এইটাও বের করতে পারবো, করে আবার এইটাও সবগুলি বের করে আমি বললাম যেটা যে এই দুই ট্রাপিজিয়ামের যোগফল থেকে যদি এটা বিয়োগ করি তাহলে এটা বের হয়ে যাবে। তা আমাদের এটা বের করতে গেলে একটু সময় সাপেক্ষ ব্যাপার, আমি দেখাই দিলাম কীভাবে বের করতে হয়। যা দাঁড়াবে, অর্থাৎ বের করলে এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজটা আমরা এবিসি যে ত্রিভুজ লিখলাম এই ত্রিভুজের যে ক্ষেত্রফলটা আসবে সেটা আমরা লিখি। এ বিন্দুর স্থানাঙ্ক যদি x1 y1, বি বিন্দুর স্থানাঙ্ক যদি x2 y2 হয় এবং সি বিন্দুর স্থানাঙ্ক যদি x3 y3 হয়, তাহলে এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের হবে। আমরা এই ক্ষেত্রফলটা কয়েকভাবে প্রকাশ করতে পারি, আমি সবকটা প্রক্রিয়াই তোমাদের দেখাই দিব। প্রথম হইল আমরা নির্ণায়কের সাহায্যে বের করতে পারি। এই এবিসি ত্রিভুজের যে ক্ষেত্রফলটা হবে সেটা সমান হাফ ইন্টু সবগুলি ভুজ একটা কলামে হবে x1 x2 x3 y1 y2 y3 1 1 1, আর একটা কলামে দিবা 1 1 করে।
অর্থাৎ হাফ ইন্টু এই প্রথম কলামে সব বুঝ, দ্বিতীয় কলামে বিন্দুগুলির কুটি এবং তৃতীয় কলামে 1 1 লিখে একে বিস্তার করলে যা হবে, এই নির্ণায়ককে যদি তুমি বিস্তার করো তাহলে যা পাবা সেটাই হলো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। এটা হলো একটা পদ্ধতি। আবার এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা এইভাবেও লিখতে পারো, এবিসি ইকুয়াল টু হাফ ইন্টু x1 y2 মাইনাস y3 প্লাস x2 y3 মাইনাস y1 প্লাস x3 y1 মাইনাস y2। এটাও লিখতে পারো, অর্থাৎ x1 x2 x3 বুঝ ইন্টু ভুজের সাথে গুণফল হবে কুটির। কারণ কুটি কীভাবে দিবা, যখনই তুমি x1 নিলা তখন কুটি নিতে হবে। x1 যে বিন্দুর বুঝ ওই বিন্দুর কুটি নেওয়া যাবে না, বাকি দুইটা বিন্দুর ভুজের বিয়োগফল, কুটির বিয়োগফল। অনুরূপভাবে y2 যখন নিলা তখন গুণফল হবে এই দুই বিন্দুর, প্লাস আবার যখন x3 নিলা তখন আবার হবে এই দুই বিন্দু y1 মাইনাস y2। এটা একটা পদ্ধতি। আবার আরেকটা পদ্ধতি আছে, এবিসি ত্রিভুজের যখন তুমি ক্ষেত্রফল লিখবা সেটা এইভাবে লেখা যায়, হাফ ইন্টু দিয়ে বুঝগুলি একটা কলাম একটা রোতে লিখো, x1 x2 x3 আবার x1 আসবে, আবার y1 y2 y3 আবার y1 লিখলাম। লিখে হাফ ইন্টু গুণ হবে, এই কোনাকুনি গুণ হবে কেমন, x1 y2 গুণ করে যোগ করবা প্লাস x2 y3 প্লাস x3 y1। এই গুণফল থেকে বিয়োগ হবে আবার এই কোনাকুনি, তাহলে এটা গুণ করলে x2 y1, আবার এটা গুণ হবে প্লাস x3 y2 আবার প্লাস x1 y3। এর ফলাফল যা আসবে এটাই হবে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এই তিনটা পদ্ধতিতেই তোমরা লিখতে পারো। তবে এখানটায় খেয়াল রাখতে হবে যে যেহেতু আমাদের ক্ষেত্রফল সবসময় ঋণাত্মক আসে, ধনাত্মক ক্ষেত্রফল যেহেতু ধনাত্মক, বিন্দুগুলি লেখার সময় যদি তোমরা সঠিকভাবে না লিখো তাহলে ভুল ফল আসতে পারে অথবা ঋণাত্মক আসতে পারে। বিন্দুগুলি লেখার প্রক্রিয়াটা আমি দেখাই দিচ্ছি কিভাবে বিন্দুগুলি নিবা। আমি ত্রিভুজটা লিখছি, লিখে বিন্দুটা দেখাই দিচ্ছি কিভাবে নিবা তোমরা। এ x1 y1 নিলাম, বি x2 y2 নিলাম, অ্যান্ড সি x3 y3 নিলাম। তাহলে আমরা যখন বিন্দুগুলি বসাবো, হাফ ইন্টু যখন প্রথম লাইনে যখন ভুজ লিখব এবং দ্বিতীয় লাইনে যখন কুটি লিখব কীভাবে লিখবো, যে কোনো একটা সিলেক্ট করলাম। সে এ বিন্দু থেকে আমি শুরু করব, এ বিন্দুর বুঝ থেকে শুরু করব। তো এ বিন্দুর বুঝ লিখলাম x1, লিখে আমি কি x3 লিখব না x2 লিখব, কোনটা লিখব, দুইটাই অপশন আছে আমার লেখা। তো লেখার সময় তোমাকে মানে অ্যান্টি ক্লকওয়াইজ লিখতে হবে, সব মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে তুমি লিখবা, অর্থাৎ এই থেকে এই দিকে ঘুরে আসবা সবসময়। x1 যখন দিলা x1-এর পরে নিবা x2, x2-র পরে x3, তারপরে আবার x1, আবার যেখান থেকে শুরু করছিল আবার এখানে y1, তারপরে y2, তারপরে y3, তারপরে আবার y1। এইভাবে বিন্দুগুলি নিতে হবে। নিয়ে তারপরে তোমরা যেভাবে আমি বললাম যে প্রথমে কি করতে হবে,
হাফ ইন্টু এই কোনাকুনি গুণ করতে হবে, করে যোগ করতে হবে, অর্থাৎ x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y1 মাইনাস, এবার এই কোনাকুনি গুণ করতে হবে, x2 y1 x3 y2 প্লাস x1 y3। এটা যোগ করে এই দুই যোগফল যদি আমরা বিয়োগ করি, বিয়োগ করে যদি তাকে হাফ দিয়ে গুণ দিই, তাহলে আমাদের এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের হয়ে যাবে। যেহেতু আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করব এটা শিখলাম, আজকে আমরা সরল রেখা সম্পর্কে একটু ধারণা দিব তোমাদের। আমি এখান থেকে একটা সরলরেখা অঙ্কন করলাম, এ বি সরলরেখা। এ বি সরলরেখার এইখান থেকে এইখানের উচ্চতা আমি ধরলাম এ, অনুরূপভাবে এইখান থেকে এইখানের উচ্চতা এ এম ধরলাম দৈর্ঘ্য। এই ও থেকে এখানে দূরত্ব ও এ সমান এ ধরলাম, অথবা আমরা সি ধরলাম, ও এ ইকুয়াল টু সি ধরলাম, আর এখান থেকে ও বি ইকুয়াল টু সি এম ধরে নিলাম। ও বি ইকুয়াল টু সি এম আর ও এ ইকুয়াল টু সি ধরলাম। তাহলে আমার এ বিন্দুর স্থানাঙ্ক হবে সি বিন্দুর এ বিন্দুর স্থানাঙ্ক হবে 0C, আর বি বিন্দুর স্থানাঙ্ক হবে সিএম 0। এ বিন্দুর স্থানাঙ্ক 0C, বি বিন্দুর স্থানাঙ্ক সিএম 0, এবং এই ও বিন্দুর স্থানাঙ্ক আমরা বরাবরই পড়ে আসছি 0, 0। তাহলে ও এ বি একটা ত্রিভুজ, ও এ বি এখানে একটা ত্রিভুজ পাচ্ছি। আমরা এই ত্রিভুজের ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো, যেহেতু আমাদের ও এ বি ত্রিভুজের স্থানাঙ্ক 3টা দেওয়া আছে। ও এ বিন্দুর স্থানাঙ্ক 0C, বি বিন্দু সিএম 0 এবং ও বিন্দুর স্থানাঙ্ক 0, 0, যেহেতু আমরা এ বি ও বা ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল পাবো। ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র দিয়ে আমরা যেভাবে কিছুক্ষণ আগে আলোচনা করলাম, এর সাহায্যে ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। এখন আমাদের উদ্দেশ্য এই এ বি রেখার সমীকরণ বের করা, এই সরলরেখাটার সমীকরণ বের করা। এই সরলরেখার সমীকরণটা কেমন হবে? তাহলে দেখো, আমরা এই রেখার উপরে এ বি রেখার উপরে অনেক বিন্দু আছে, অসংখ্য বিন্দু আছে। আমরা এই এ বি রেখার উপর একটা চলমান বিন্দু, যে কোনো একটা বিন্দু নিলাম, বি বিন্দু, বা যে কোনো একটা বিন্দু নিলাম এল। এই এল বিন্দুর স্থানাঙ্ক এখান থেকে এখানে দৈর্ঘ্য যত হবে, এটা হবে এল বিন্দুর ভুজ, আর এখান থেকে এখানের উচ্চতা যা হবে এল বিন্দুর কুটি হবে। এল বিন্দু যদি তার স্থান পরিবর্তন করে এখানে আসে, তাহলে তার স্থানাঙ্ক চেঞ্জ হয়ে যাবে। এখানে যদি আসে তাহলে তার স্থানাঙ্ক এক এক রকম হবে। যেহেতু আমি বলছি যে এল বিন্দুটা নির্দিষ্ট বিন্দু না, এর উপর এ বি রেখার উপর যে কোনো বিন্দু হতে পারে, সেই জন্য আমরা একটা চলমান বিন্দু নিলাম, বললাম যে এক্স ওয়াই যে কোনো একটা চলমান বিন্দু নিলাম, অর্থাৎ এক্স এর মান এবং ওয়াইয়ের মানের উপর নির্ভর করবে যে বিন্দুটার অবস্থান কোথায়। তাহলে দেখো, এই যে এ এল বি যেহেতু একই সরলরেখার উপর অবস্থিত, তাহলে এই এ এল বি রেখার অবস্থান যেহেতু একই সরলরেখার উপর অবস্থিত, তার ক্ষেত্রফল আমরা যদি এর ক্ষেত্রফল বের করি, তাহলে তার ক্ষেত্রফল অলওয়েজ কী হবে? 0 হবে। এই এ এল বি এর যে যেহেতু এল বিন্দুটা এ বি রেখার উপরই অবস্থিত, তাইলে তার ক্ষেত্রফলটা সবসময় কী আসবে? 0 আসবে। তাহলে আসো ক্ষেত্রফলের সূত্র যেটা আমরা লিখছিলাম ওইটা অ্যাপ্লাই করি আমরা। তাহলে অ্যাপ্লাই করলে কি পাই দেখো,
হাফ ইন্টু এর ক্ষেত্রফল হাফ ইন্টু প্রথমে আমরা নিলাম ভুজগুলি একটা কলামে, তারপরে তার কুটিগুলি আরেকটা কলামে নিই, তারপর আরেকটা কলামে 1 1 নিলাম, নিয়ে ইকুয়াল টু 0 লিখলাম। তাহলে আমাদের বাম দিকে লিখলাম কি, এই এর ক্ষেত্রফল যা সেটা লিখলাম। এটাকে বিস্তার করলে আমরা যা পাই, দেখো কি পাই, x ইন্টু 0 মাইনাস সি মাইনাস ওয়াই ইন্টু সিএম মাইনাস 0 প্লাস 1 ইন্টু সি স্কোয়ার এম মাইনাস 0 ইকুয়াল টু 0। বা হাফ দিয়ে আমরা ওইদিকে ভাগ করে দিই, তাহলে মাইনাস সি এক্স মাইনাস সি এম ওয়াই প্লাস সি স্কোয়ার এম ইকুয়াল টু 0। বা পক্ষান্তর করলে আমরা পাচ্ছি সি এম ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স প্লাস সি স্কোয়ার এম। বা আমরা যদি উভয় দিকে সিএম দ্বারা ভাগ করে দিই, তাহলে y ইকুয়াল টু পাই আমরা একটু দেখো, আমরা এটা ইকুয়াল টু পাই সি এক্স প্লাস সি এম ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার এম। বা সি এম স্কোয়ার দিয়ে যদি ভাগ দিয়ে দিই, এক্স বাই সি এম প্লাস ওয়াই বাই সি ইকুয়াল টু 1। আমরা সি স্কোয়ার এম দ্বারা ভাগ করে দিলাম, তাহলে আমরা পাইলাম এক্স বাই সি এম প্লাস ওয়াই বাই সি ইকুয়াল টু 1। কেমন? তাহলে দেখো, আমরা যে কিছুক্ষণ আগে যে সরলরেখাটা লিখছিলাম আমি মুছে ফেললাম, এটা আবার একটু লিখতে চাই। তো এইখান থেকে এই এ বিন্দুর স্থানাঙ্ক নিয়েছিলাম আমরা C0, আর এখানটা বি বিন্দুর স্থানাঙ্ক নিয়েছিলাম আমরা 0C, এটা নিয়েছিলাম, আর এটা নিয়েছিলাম CM0। দেখো, যেই সরলরেখাটা আমরা এবি যে সরলরেখাটা লিখতে চাচ্ছি, এবি সরলরেখাটার সমীকরণ কি হয়েছে দেখো, যে এই সরলরেখাটা এক্স অক্ষ থেকে যে অংশটাকে খণ্ডন করছে, বাট এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশের দৈর্ঘ্য হইল ওয়াই অক্ষ থেকে খণ্ডিত অংশের দৈর্ঘ্য সি, এবং এটা এক্স অক্ষ থেকে যে পরিমাণ অংশ খণ্ডন করছে এটা হইল সিএম। তাহলে সরলরেখাটার সমীকরণ হইল এক্স বাই সিএম, তার মানে এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশের দৈর্ঘ্য, প্লাস ওয়াই বাই সি অর্থাৎ ওয়াই অক্ষ থেকে খণ্ডিত অংশের দৈর্ঘ্য ইকুয়াল টু 1। তাহলে কোনো সরলরেখার সমীকরণ যদি আমরা লিখতে চাই, তাহলে সরলরেখাটা ঠিক কেমন হবে, যে সরলরেখাটা এক্স অক্ষ হইতে যে পরিমাণ অংশ খণ্ডন করে এবং ওয়াই অক্ষ হইতে যে পরিমাণ অংশ খণ্ডন করে, এই দুটো অংশ যদি আমরা জানতে পারি তাহলে সরলরেখাটা লিখতে পারবো। কেমন হবে সরলরেখাটা? এক্স বাই এক্স অক্ষ হইতে খণ্ডিত অংশের দৈর্ঘ্য প্লাস ওয়াই বাই ওয়াই অক্ষ হইতে খণ্ডিত অংশের দৈর্ঘ্য ইকুয়াল টু 1। তাহলে সরলরেখার সমীকরণটা কেমন হচ্ছে? এখানে আমরা দেখতে পাচ্ছি যে সরলরেখার সমীকরণ হইল একমাত্রিক, অর্থাৎ এক্সের উপর পাওয়ার 1, ওয়াইয়ের উপর পাওয়ার 1। সরলরেখা হইল একটা
একমাত্রিক সমীকরণ। যদি কোনো সমীকরণ যদি একমাত্রিক হয় তাহলে আমরা ধরে নিব যে এটা একটা সরল রেখা। যেমন আমি তোমাকে বললাম যে একটা লিখলাম যে 3x + 4y + 7 = 0। এটা কিসের সমীকরণ? যেহেতু x-এর পাওয়ার 1, y-এর পাওয়ার 1, তুমি বলবা কি যে এটা একটা সরলরেখার সমীকরণ। তারপরে আসো আমরা এখান থেকে আরেকটু বিষয় দেখাচ্ছি। আমরা বাম পক্ষে CMy রাখলাম আর ডান পক্ষে ওইটা নিয়ে গেলাম -cx + c²m। আমরা cm দ্বারা ভাগ করে দিই, y = -1/m x + c। এখান থেকে দেখো আমরা যদি আমরা এটা এইভাবে লিখি এখানটায় কি পাই? এখানেও আমাদের কিছু বিষয় পাওয়া যাচ্ছে। আমরা আবার একটু রেখাটা লিখি তাহলে স্পষ্ট হবে। এখানটায় এ বিন্দুর স্থানাঙ্ক ছিল 0c, এখানটায় বি বিন্দুর স্থানাঙ্ক ছিল cm 0। দেখো যে সরলরেখাটা লেখার সময় আমাদের যে y = বাম দিকে y, ডান দিকে x-এর সহগ সামথিং প্লাস এখানটায় c আছে। এই সিটা হইল ঠিক সরলরেখাটা y অংশ থেকে কি পরিমাণ অংশ খণ্ডন করে সেটা। ঠিক এখানটায় হইল সরলরেখাটা y অক্ষ হইতে যে পরিমাণ অংশ খণ্ডন করে এটা হইল c। ঠিক এইভাবে লিখতে হবে কি বাম দিকে y প্লাস সামথিং মানে এটা ঢাল হবে, ঢাল ইন্টু x প্লাস c হইল এই y অক্ষ হইতে খণ্ডিত অংশের পরিমাণ। আর এইটা -1/m যে ঢাল সেটা আমি দেখাই দিচ্ছি। দেখো ঢাল নির্ণয়ের সূত্রের সাহায্যে আমরা ঢাল নির্ণয় করছিলাম আমরা যে ওইখানটায়, সেখানে কি বলছিলাম যে কুটি দুইটার বিয়োগফল থেকে আর কে ভাগ দিব ভুজ দ্বয়ের বিয়োগফল দ্বারা। তাহলে ভাই হইল আমাদের কুটি দুইটার বিয়োগফলকে যখন আমরা ভুজ দুইটার বিয়োগফল দ্বারা ভাগ দিলাম তখন আমাদের ঢাল বের হয়ে গেল -1/m। তাহলে সরলরেখাটা কি দাঁড়াইলো? আমরা যখন সরলরেখা লিখব তখন সরলরেখাটার স্ট্রাকচার হবে এরকম, y = ঢাল ইন্টু x প্লাস c হইল y অক্ষ হইতে খণ্ডিত অংশের পরিমাণ। মনে রাখতে হবে y এর সহগ সর্বদা 1 হবে, x এর সহগ যেটা থাকবে এটাকে পড়বো আমরা ঢাল, আর c যেটা এখানটায় প্লাস সামথিং যেটা কনস্ট্যান্ট যেটা থাকবে এটা হইল y অক্ষ হইতে খণ্ডিত অংশের পরিমাণ। তাহলে আজকে আমরা জানলাম যে দ্বিমাত্রিক সমতলে কোনো বিন্দুর কি জানলাম, দ্বিমাত্রিক সমতলে কোনো বিন্দুর স্থানাঙ্ক কেমন হবে, দ্বিমাত্রিক সমতলে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করতে হবে, দুইটা বিন্দু দেওয়া থাকলে ওই দুই বিন্দুগামী রেখার ঢাল কিভাবে বের করতে হবে ওইটা শিখলাম। সরলরেখা শিখলাম, সরলরেখা একটা একমাত্রিক সমীকরণ, সরলরেখা হইল সর্বদা একটা একমাত্রিক সমীকরণ এবং এটার স্ট্রাকচারটা হবে এরকম, y = mx + c। এই x এর সহগ যেটা এটা হইল ঢাল, x এর সহগটা হইল আমাদের ঢাল, আর c হইল y অক্ষ থেকে খণ্ডিত অংশের পরিমাণ। তাহলেই তোমরা সরলরেখা লিখতে পারবে। আবার এটা এইভাবেও লেখা যায়, আমি বলছিলাম যে x/a + y/b = 1, এভাবেও লিখতে পারো। x হবে x অক্ষ হইতে খণ্ডিত অংশের পরিমাণ প্লাস y হবে y অক্ষ হইতে খণ্ডিত অংশের পরিমাণ = 1। অর্থাৎ সরলরেখাটা যদি এরকম হয়
এক্স অক্ষ হইতে এ একক, ওয়াই অক্ষ হইতে বি একক অংশ খনন করে এ বি সরলরেখা যদি এক্স অক্ষ হইতে এ একক এবং ওয়াই অক্ষ হইতে বি একক অংশ খণ্ডন করে, তাহলে এ বি রেখার সমীকরণ হবে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1। অথবা তোমরা এইভাবে লিখতে পারো ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এই ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি আকারে যদি কোনো সরলরেখাকে লিখো, ওইখান থেকে তুমি দুইটা জিনিস পাবা। একটা জিনিস হইল ঢাল এবং আরেকটা জিনিস হইল ওয়াই অক্ষ হইতে খণ্ডিত অংশের পরিমাণ। আর এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1 যদি লিখো, তাহলে এখান থেকে কি পাবা? এখান থেকে দুইটা জিনিস পাবা। একটা হইলো এক্স অক্ষ হইতে খণ্ডিত অংশের পরিমাণ এবং ওয়াই অক্ষ হইতে খণ্ডিত অংশের পরিমাণ। এই দুইটা জিনিস তোমরা জানতে পারবা। তা আজকে আমি এখানেই শেষ করব, তোমাদের সময় শেষ। আশা করি তোমরা পাঠে মনোযোগী হবে এবং নিয়মিত ক্লাসগুলিতে তোমরা অ্যাটেন্ড করবা। পরবর্তী ক্লাসে আমি পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এই প্রত্যাশা করি। সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।